আবারও স্বাগতম। আজকে আমরা একটা কনসেপ্ট কনফিউশন কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মজুদ পণ্য। দুটোটাই অবিরত বিরত, নিত্য অবিরত, কালান্তিক, কয়েকটা মেথড আছে এখানে। কালান্তিক মানে সময় শেষে হিসাব করা, নিত্য অবিরত মানে আমরা কন্টিনিউয়াসলি ভাবে কোনো বিরত নিচ্ছি না, কোনো প্রকার গ্যাপ নিচ্ছি না, কন্টিনিউয়াসলি ভাবে হিসাব করছি। আপনার গোডাউন আছে, প্রতিদিন পণ্য আসতেছে, প্রতিদিন পণ্য যাচ্ছে, আপনি নিয়মিতভাবে হিসাব রাখছেন, তাহলে এটা নিত্য পদ্ধতি। আপনি শুধু মাস শেষে, সপ্তাহ শেষে, বছর শেষে হিসাব রাখছেন, এটা হচ্ছে কালান্তিক পদ্ধতি। ডিফারেন্স সূত্রে বুঝি আমরা এটার জন্য ইউজ করেছি হচ্ছে আমার লেখা বই, এটাই বলেছি শুরুতেই, জয়কুল হিসাব বিচিত্রা বই। আমি এখান থেকে আপনাদের হচ্ছে কয়েকটা 5টা কনসেপ্ট ক্লিয়ার করবো। সবার আগে বলে নিই, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এইটা, তার কারণ গত বছর এখান থেকে একটা এমসিকিউ আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এর আগেও আসছে। এবং আরেকটা কারণ গুরুত্বপূর্ণ হওয়ার, তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম যারা আমার সামনে দেখছেন, ম্যাক্সিমাম বালক বালিকা এটা জানেনই না, এই দুটো পার্থক্য করেনই না, কারণ এটা আপনাদের এইচএসসিতে করানো হয় না, এখান থেকে কোনো ম্যাথ আসেই না। ঠিক আছে, এখন দেখি কিন্তু ইউনিভার্সিটিতে আসে, ইউনিভার্সিটি অহরহ আসে। বিষয়টা কি, যদি আমরা দুটো পদ্ধতি পার্থক্য করি, নিত্য বা অবিরত, আর একটা হচ্ছে আমার কাছে কালান্তিক পদ্ধতি। নিত্য অবিরত মানে কালান্তিক পদ্ধতি। নিত্য পদ্ধতি কি, আমরা কন্টিনিউয়াসলি হিসাব রাখবো, আর এখানে আমরা মাসের হিসাব রাখবো। এখানে আমরা যখন র মিলে, দুই জায়গাতে র মিলে বিক্রয় দেখাবো, বিক্রয় ফল দেখাই আমরা। কিন্তু যখন আমরা ক্রয় লিখতে যাই, যখন আমরা নিত্য পদ্ধতি ব্যবহার করি, তখন আমরা কোথাও ক্রয় লিখি না, ক্রয় পরিবহন লিখি না, ক্রয় বার্তা লিখি না, রেদার আমরা এগুলো সব জায়গাতে ব্যবহার করি হচ্ছে মজুদ পণ্য হিসাব। কালান্তিকে কিন্তু আমরা ক্রয় ক্রয় হিসাব সবগুলো লিখি। একইভাবে যখন আমরা নিত্য পদ্ধতিতে যাই, নিত্য পদ্ধতি লেখানোর সময় আমরা কোনো প্রকার প্রারম্ভিক মজুদ পণ্য লিখি না, সমাপনী মজুদ পণ্য আমরা এখানে রয় মিলে নিয়ে আসি। অন দ্য আদার হ্যান্ড, আপনারা যেটা করেন, আপনারা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য রয় মিলে নিয়ে আসেন, সমাপনী মজুদ পণ্য নিয়ে আসেন না, তাই তো? তার মানে আমরা যে পদ্ধতির সাথে যুক্ত বা পরিচিত, সেটা হচ্ছে কালান্তিক পদ্ধতি। আমরা নিত্যর সাথে পরিচিত না, দ্যাটস আমাদের কিছু এমসিকিউ সমস্যা হয়ে যায়। তা আশা করি সেই সমস্যাগুলো আজকে আমরা সলভ করবো। আমি এখানে মোটামুটি 5টা এমসিকিউ নেওয়ার ট্রাই করেছি। দেখেন, 5টা ট্রানজেকশন নিয়েছি, 5টা ট্রানজেকশন কোনটা কিভাবে করবো জাস্ট আমি আপনাদেরকে বুঝাই দিব। তো আমার সাথে থাকেন, দেখেন। মিশাই দিলাম আমি আমাকে আপনাদের জন্য। শুরু করি। পণ্য ক্রয়। যদি পণ্য ক্রয় করি, দুটো পদ্ধতি, একটা নিত্য পদ্ধতি, একটা কালান্তিক পদ্ধতি। ক্রয় যাবে দেখি, আমরা জানি ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। যদি ধারে ক্রয় হয়ে থাকে তাহলে ক্রয় হিসাব ডেবিট, এবং হচ্ছে ধারে যদি ক্রয় হয় আপনার প্রদেয় হিসাব, পাওনাদার হিসাব, সরবরাহকারী হিসাব ক্রেডিট করে দিব। তার মানে ব্যাপারটা কি, এখানে নর্মাল ব্যাপার। ক্রয় হিসাব ডেবিট, বিপরীতে নগদ হইতে পারে, এখানে পাওনাদার হইতে পারে, এখানে আমাদের হচ্ছে প্রদেয় হিসাব হইতে পারে। আমরা যে কোনো একটা হিসাব নিব, নগদ হলে নগদ, ধারে হইলে বাকি দুটো যে কোনো একটা লিখে আমরা অঙ্ক করে দিতে পারি। এটা কিন্তু যদি এখন আমরা করতে চাই, আমাদের যে পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি, একটা নিত্য পদ্ধতি, একটা হচ্ছে কালান্তিক পদ্ধতি। কালান্তিক পদ্ধতির জন্য এটা আমাদের কাছে ঠিক আছে। কিন্তু যখন আমরা নিত্য লিখতে যাবো, তখন কিন্তু আমরা আগেই বলেছি নিত্য লেখার সময় স্যার আমরা ক্রয় লিখতে পারবো না। তাহলে ক্রয় না লিখে কি লিখবো, ক্রয়ের জায়গাতে আমরা শুধুমাত্র লিখবো মজুদ পণ্য হিসাব ডেবিট। ক্রয়ের জায়গায় লিখবো মজুদ পণ্য হিসাব ডেবিট, বাকি যা আছে সব সেম। নাম্বার 1। নাম্বার 2, কৃত পণ্যের জন্য পরিবহন। সেম যাবে দেখি, কৃত পণ্যের যদি আপনি পরিবহন দিয়ে আসেন, বা যদি কোনো আপনি পরিবহন ব্যয় ব্যবহার করেন, আমাদের জন্য কিন্তু সেম। সেম যাবে কি ছিল এখানে, ক্রয় পরিবহন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এটাই লিখবো আমরা, ক্রয় পরিবহন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কোন ক্ষেত্রে, আমরা যখন কালান্তিক পদ্ধতি আছে তখন। নিত্য ক্ষেত্রে কি লিখবো, জাস্ট হচ্ছে আমরা আপনাদের জন্য একটু সাজায় দেওয়ার চেষ্টা করি। দেখি, ক্রয় পরিবহন, ইংলিশ মিডিয়াম বা ভার্সনে ক্রয় পরিবহন টু নগদান হিসাব, তখন আর ডেবিট ক্রেডিট লিখতে হয় না। ঠিক আছে, আমি এটা লিখি। আর এর পাশে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে।
দুটা পদ্ধতি কোনটা কি? এটা হচ্ছে ক্রয় এবং নগদান। যেটা ক্রয় নগদান হচ্ছে আমাদের কাছে কালান্তিক পদ্ধতি, কালের শেষে আমরা পদ্ধতিটা ব্যবহার করে থাকি, এবং এই পদ্ধতিটা হচ্ছে আমাদের কাছে নিত্য পদ্ধতি। আমরা আপাতত এখান থেকে দেখলাম কিভাবে করে আমরা ক্রয় করি, ক্রয় পরিবহন করি। সেম। এরপরে আসি আমরা বহিঃফেরত। বহিঃফেরত মানে কি? ক্রয় না বিক্রয় ফেরত বলেন তো? বহিঃফেরত মানে ক্রয় ফেরত। ক্রয় ফেরত জাবেদা কি লিখি? ক্রয় ফেরত জাবেদা হচ্ছে আমরা জানি ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা একটা লিখবো, বাকিটা হচ্ছে আমরা বুঝবো। ক্রয় ফেরত জাবেদা দিই, তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, বিপরীতে পাওনা হিসাব ডেবিট। আমরা জানি নগদে কেনা পণ্য কখনোই ফেরত হয় না সাধারণত, তার মানে এটা হচ্ছে আমাদের কাছে জাবেদা। পাওনা ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। কিন্তু এটা কালান্তিকে লিখবো, নগদানে নিত্যতে কি লিখবো? ক্রয় ফেরত পাওনাদার ঠিক থাকবে, ক্রয় ফেরতটা জাস্ট আমরা লিখবো মজুত পণ্য হিসাব। ঠিক আছে? আমরা যেখানে যেখানে ক্রয় পাবো, যেখানে ক্রয় পরিবহন পাবো, যেখানে ক্রয় ফেরত পাবো, এই সকল তিনটে এন্ট্রির ক্ষেত্রে আমরা নিত্যতে গিয়ে এগুলো না লিখে এর বিপরীতে লিখবো মজুত পণ্য হিসাব। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আমরা এতটুকু দেখলাম। এখন আমরা আসি বাকি যে দুইটা। এতটুকু আমাদের সবগুলো সমান ছিল, কারণ আমরা এতটুকু শুধুমাত্র ক্রয়ের কাজ করেছি। বাট আমরা এখন ক্রয়ের কাজ করবো না, আমরা এখন করবো বিক্রয়ের কাজ। আমরা বিক্রয়ের কাজ যখন আমরা করতে যাবো, তখন কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা শুরু হবে। অনেক ধরনের সমস্যা এখানে আমরা দেখতে পারবো। কি জন্য? যেমন আমরা একটা লিখি, বিক্রয় ধরি আমরা, বলা হয়েছে নগদে পণ্য বিক্রি করেন 20,000 টাকা। তাহলে কালান্তিকে কি হবে? সহজ ব্যাপার। কালান্তিকে জাবেদা আমরা জানি নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু আমরা ওই পাশে গিয়ে বিক্রয় লিখতে পারবো না, বা বিক্রয় লিখতে পারবো, বাট বিক্রয় লিখতে গেলে আমরা এই সম্পূর্ণ টাকা দেখাতে পারবো না। কেন? যে টাকা বিক্রি করেছে আসলে তো পণ্যের দাম সেই টাকা না। এই জন্য এন্টিটি একটু চেঞ্জ হয়ে যায়। যেমন এই ক্ষেত্রে এটা তো করে ফেললাম আমরা, এই ক্ষেত্রে এটা করেছি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে। আমরা এই ক্ষেত্রে ধরেন বিক্রয় বলা হচ্ছে 20,000 টাকা, আমরা কালান্তিকের জন্য অ্যাকসেপ্টেবল। আর নিত্যতে করতে গেলে আমরা শুধুমাত্র এতটুকু তথ্য দিলে হয় না, বলতে হবে এই যে পণ্যটা বিক্রি করলেন 20,000 টাকা, এটা ক্রয় মূল্য কত। তেমন অঙ্কটা হচ্ছে এরকম, ধরে নিয়ে একটা পণ্য বিক্রি করলাম 20,000 টাকা, যেটা ক্রয় মূল্য ছিল 15,000 টাকা। এটাকে এখন আমার নিত্য পদ্ধতি করে দেখাইতে হবে। কিভাবে করবো আমরা? তখন আমরা গিয়ে এভাবে লিখবো, সেম নগদান এবং বিক্রয় যেটা আছে স্যার 20,000 টাকা, এই দুটো সমান থাকবে। কিন্তু যে পণ্যটা আপনি বিক্রি করে দিলেন, মানে বিক্রিত যে পণ্যটা ছিল, সে বিক্রিত পণ্য টাকাটা হচ্ছে আমরা আলাদা করে এখানে দেখাই দেবো। বিক্রিত পণ্য টাকা কত ছিল? কত বলেছে? 20,000 টাকা এবং 15,000 টাকা। তাহলে যদি আমরা অঙ্ক দেখি এখানে, বিক্রিত পণ্য হিসাবটা কিভাবে লিখবো? কস্ট অফ গুডস সোল্ড অথবা বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট। এটা এক ধরনের ব্যয়, এবং এর বিপরীতে আমার মজুত পণ্য কমে গিয়েছে। দ্যাটস ওয়াই সম্পদ বা মজুত পণ্য কমে যাওয়া মানে হচ্ছে, হ্রাস পেয়ে যাওয়া মানে হচ্ছে ক্রেডিট। তাহলে মজুত পণ্য হিসাব ক্রেডিট কত টাকা হবে? এই যে এন্ট্রিটা আছে এটা হবে 15,000 টাকা দ্বারা, এই এন্ট্রিটা হবে 20,000 টাকা দ্বারা। একটু সমস্যা হয়েছে বুঝতে, আমি জানি বিষয়টা। এটা আমি সলভ করে দিচ্ছি পরেরটা দিয়ে। পরেরটা দেখি। পরেরটাতে বলা হয়েছে যে এখন আমাদের কাছে পণ্যটা ফেরত আসছে, যে ফেরতটা ছিল ফেরত আসছে। ফেরত যাবে দেখি বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। সহজ, এটা কালান্তিক। এটা আমি লিখে ফেলি। নাম্বার 1 দুইটা জাবেদা হবে। প্রথম জাবেদা বিক্রয় ফেরত হিসাব ডেবিট, এবং বিপরীতে ক্রেডিট হবে হচ্ছে আমার দেনাদার হিসাব তথা প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রথম জাবেদা কত টাকা দ্বারা? ধরে নিয়ে আমরা বিক্রয় ফেরত করেছি, আমরা আনতে ফেরত আসছে ধরেন এখানেও ধরেন 20,000 টাকা, যার মধ্যে 12,000 টাকা ছিল আমার পণ্যের মেইন ক্রয় মূল্য। এমন ধরনের একটা মেইন ছিল, ঠিক আছে, এটা ক্রয় মূল্য ছিল এত টাকা। একটু আগে আমরা যে জাবেদাটা করেছি এটা ঠিক তার উল্টা হবে। আপাতত দেখি বিক্রয় ফেরত জাবেদা দিলাম। এখন আমরা আসি এই যে পণ্যটা যেটা হচ্ছে আমাদের আগে জাবেদা ছিল, একটু মনোযোগে দেখি। জাবেদা যখন আমরা বিক্রয় করেছি তখন জাবেদা ছিল বিক্রিত পণ্যের ব্যয় আগে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় এবং মজুত পণ্য। এখন জাস্ট এটা রিভার্স হয়ে যাবে।
রিভার্স হয়ে যাবে। কেন রিভার্স হয়ে যাচ্ছে? কারণ এই যে ফেরত আসছে, ফেরত আসার কারণে আমার তো মজুদ পণ্যের পরিমাণ বেড়ে গেল, তাই না? যদি সম্পদ বেড়ে যায় ডেবিট হবে না? তাহলে আমরা এখন লিখবো মজুদ পণ্য হিসাব ডেবিট। অপোজিটে বিক্রিত পণ্যের ব্যয়, এই যে ব্যয়টা ব্যয় হ্রাস পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়, আমরা জানি। তাহলে আমরা এখন লিখবো বিক্রিত পণ্যের ব্যয় এখানে ক্রেডিট। কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এগুলো নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই, সমস্যা থাকার কথাও না। যদি থাকে আমরা লাস্ট একটা থিওরি দেখে দিই, দেখে এটা শেষ করে দিচ্ছি আমরা। সেটা হচ্ছে সব ইজ ইকুয়াল টু ডক্টর, আদম ইজ ইকুয়াল টু ক্রেডিট। ব্যাপারটা কেমন? এখানে যা আছে সব সব বেড়ে গেলে ডেবিট। সব মানে কি? সব মানে হচ্ছে সম্পদ এবং হচ্ছে ব্যয়। এই দুইটা যখনই বৃদ্ধি পাবে তখনই ডেবিট, যখনই বৃদ্ধি পাবে তখনই ডেবিট। আর এখানে যেটা আছে আদম, আদম মানে হচ্ছে আয়, দায়, মূলধন। এ পাশে সম্পদ এবং ব্যয় সব বেড়ে গেল ডেবিট, এর পাশে আয়, দায়, মূলধন বেড়ে গেল ক্রেডিট। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কিছু বেসিক ডাব্লিউএনটি সিস্টেমের কিছু বেসিক কথাবার্তা, ঠিক গোল্ডেন রুলও বলা যায়। ঠিক আছে? অ্যাকাউন্টিং গোল্ডেন রুল কিন্তু তিনটা। যাই হোক, এগুলো আমরা পরবর্তী যখন মেইন ক্লাসে যাবো তখন এগুলো আলোচনা করবো। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে কমেন্টের শেষে অবশ্যই ডান করবেন। আপনার ফ্রেন্ডদের সাথে আপনার চ্যানেল শেয়ার করতে পারেন। আর যে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবেন। ঠিক আছে?